ওমর বলছিল যে এখানে কত পেজ নাম্বার 66 থেকে ও বুঝে না। ইসমামে কি এই পিরিয়ডিক টেবিল, এই পর্যায় সারণী এগুলা বোঝা হয়েছে? ইসমাম, না চাচা, একটু বুঝালে ভালো হয়। আচ্ছা ওমরের কি অবস্থা? এখান থেকে বুঝিস না, এর আগে থেকে আগে এগুলা বুঝছিস? পর্যায় সারণী, আগের বই এখানে তো পর্যায় সারণীর গঠন বলা হয়েছে, এরপরে এখানে যে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা। এখন তুমি যদি পরমাণুর ইলেকট্রন বিন্যাস বুঝে থাকো, এই যে এসপিডিএফ, যে একটা একটা চার্ট দিয়ে যে আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, যেটাকে ওই আফবাউ নীতি বলে, আবার এই আফবাউ নীতিটা দিয়ে আমরা এরকম ভাবে ইলেকট্রন বিন্যাস বের করি। যে কোনো পারমাণবিক সংখ্যা থাকলে, জানা থাকলে আমরা ইলেকট্রন বিন্যাস বের করি। আমি ইলেকট্রন বিন্যাসের ইয়েটা এখানে একটু লিখি। এস এস পি এস পি ডি এস পি ডি এফ এস পি ডি এফ এস পি ডি, এটা হলো প্রথম কক্ষপথ। এটা 1 2 3 4 5 6 ও আরেকটা আছে 7 হচ্ছে এস পি। এবং ইলেকট্রন, এই অরবিটাল গুলোতে ইলেকট্রন আসার যে ক্রমটা এই রেখা দিয়ে এই ক্রমটা নির্ধারিত হবে। এই রেখা দিয়ে এভাবে করে ইলেকট্রন গুলো এই অরবিটাল গুলোর মধ্যে আসে। এখন বলছে যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি জানা থাকে, তাহলে সেই ইলেকট্রন বিন্যাস থেকে কোনো একটা পরমাণু কোন পর্যায়ে বা কোন গ্রুপে আছে সেটা আমরা বের করতে পারবো। প্রথম হলো ইলেকট্রন বিন্যাস, যে বলছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে মৌলের পর্যায় নম্বর। তার মানে ইলেকট্রন বিন্যাস যদি এরকম, যেমন এখানে পটাশিয়াম দিয়েই ধরি, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তার মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে 4। তাহলে 4 মানে হচ্ছে পটাশিয়াম চতুর্থ পর্যায়ে থাকবে, পটাশিয়াম চতুর্থ পর্যায়ে থাকবে। এটা হচ্ছে পর্যায়। আর গ্রুপ বের করার নিয়ম হচ্ছে, কোন মৌলের গ্রুপ বের করার কয়েকটি নিয়ম আছে, এই নিয়মগুলো একটু আমরা দেখি। কয়েকটি নিয়ম কি কি? প্রথম নিয়ম বলছে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, তবে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে মৌলের গ্রুপ নাম্বার। যদি শুধু এস অরবিটাল থাকে, এস অরবিটাল ছাড়া অন্য কোনো অরবিটাল না থাকলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে মৌলের গ্রুপ নম্বর। যেমন এটা 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 আমরা সহজ, এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারি। যদি যেমন দেখো এখানে এটার ব্যাপারটা কি, যে মানে এটা এটা নাও থাকতে পারে, এই ব্যাপারটা তো আমরা বুঝতে পারি। যেমন পি অরবিটালে ইলেকট্রন কমপ্লিট করে, পি অরবিটালে 6টা ইলেকট্রনের পর এস অরবিটালে 2টা ইলেকট্রন দিয়ে আবার ডি পূর্ণ করে পিতে ইলেকট্রন আসতে পারে। তাহলে পিতেও ইলেকট্রন থাকলে কিন্তু এইখানে যে পরমাণুটা হবে সেই পরমাণুর এস অরবিটালে ইলেকট্রন থাকবে, পি অরবিটালে ইলেকট্রন থাকবে। কিন্তু যদি এরকম হয় এস অরবিটালে ইলেকট্রন দিয়ে এরপরে ডি অরবিটালে ইলেকট্রন পড়লো, কিন্তু ডি অরবিটালে 10টা বা 9টা ইলেকট্রন দিয়ে পরমাণুর পারমাণবিক সংখ্যা শেষ হয়ে গেল, তাহলে এই পরমাণুটার এরকম হবে যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর হবে চতুর্থ শক্তি স্তর, ইলেকট্রন থাকবে শুধু তার এস অরবিটালে। তখন আমরা এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে একটা বা দুইটা,
এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে একটা বা দুইটা, তাহলে এস অরবিটালে একটা থাকলে আমরা বলবো সেটা গ্রুপ 1-এ, আর এস অরবিটালে যদি দুইটা থাকে তখন আমরা বলবো গ্রুপ 2-তে। ঠিক আছে, এভাবে করে আমরা মৌলের গ্রুপ নাম্বার ইলেকট্রন সংখ্যা দিয়ে বের করব যদি এস অরবিটালের সর্বোচ্চ শক্তি স্তরে। আর নিয়ম 2 হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস এবং পি অরবিটাল থাকে, তাহলে গ্রুপ নাম্বার হচ্ছে এস ইলেকট্রন এবং পি ইলেকট্রনের টোটাল সংখ্যা, এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা এবং পি অরবিটালে থাকে, এস ও পি অরবিটাল থাকে, তাহলে এর মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাই হচ্ছে মৌলের গ্রুপ নাম্বার। এস অরবিটাল এবং পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে যদি আমরা 10 যোগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মৌলের সংখ্যা, গ্রুপ সংখ্যা। যেমন যেমন এখানে বলছে যে 10 যোগ করতে হবে কেন, এই জিনিসটা একটু আমরা যদি পর্যায় সারণীটা দেখি তাহলে একটু দেখো যে আরেকটা ছবি একটু পাশাপাশি দেখতে পারলে ভালো হতো। পর্যায় সারণী সমস্যা হচ্ছে তোমাদের বইয়ের যে পিডিএফ কপিটা সেটাতে ছবিটা ভেঙে ভেঙে দেওয়া আছে, এজন্য যেমন এই যে এই ছবিটা দেখো, 10 যোগ করার মূল কাহিনীটা কি? 10 যোগ করার মূল কাহিনীটা হচ্ছে এই যে 10, মানে ইলেকট্রন এস অরবিটালে 3-4 ইলেকট্রন পড়ে তারপরে পি অরবিটাল থাকবে, আমরা এই যে ডি ব্লকের পরে আমরা পি ব্লকটাকে স্থান দিছি, কাজেই এস অরবিটালে একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন আসলো, এরপরে যদি পি অরবিটালে 3-4টা, পি অরবিটালে যদি আরো দুইটা ইলেকট্রন থাকে, তাহলে মৌলটা যেহেতু ডি ব্লক পার হয়ে, যেহেতু মৌলের পি ব্লকের অবস্থান, পি ব্লকের অবস্থান হচ্ছে ডি ব্লক পার হয়ে, কাজেই গ্রুপ সংখ্যার সাথে মাঝখানে এই 1 2 3 4 5 6 7 8 9 10 যোগ করতে হবে। এই জন্য এই নিয়মটা এরকম যে যদি গ্রুপ নাম্বার, যদি এস অরবিটাল এবং পি অরবিটালে ইলেকট্রন থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হলো এস অরবিটাল পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে গ্রুপ মানে 10 যোগ করে আমরা মৌলের গ্রুপ সংখ্যা, গ্রুপ নাম্বার পাবো। তারপরে নিয়ম 3, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং এর আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তবে এস অরবিটাল ও ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নাম্বার পাওয়া যায়। আচ্ছা, এটা 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 কেন? কারণ তখন আসলে মৌলটার অবস্থান হচ্ছে ডি ব্লকে, মৌলটা তখন ডি ব্লকে থাকে। এখন দেখো আবার আমরা যেমন এই এস অরবিটাল কমপ্লিট করে যদি এই ডি অরবিটালে ইলেকট্রন যায়, তাহলে মৌলের গ্রুপ নাম্বার হচ্ছে এস অরবিটালে ইলেকট্রন থাকলে 1 2, তারপরে ডি অরবিটালে যদি ইলেকট্রন থাকে, অর্থাৎ ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এই নিয়মটা হলো ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, আর এটাকে আমরা বলি পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কোন মৌল যদি পি ব্লকে থাকে তাহলে তার গ্রুপ নাম্বার হবে হচ্ছে এস ইলেকট্রন প্লাস পি ইলেকট্রন প্লাস 10, আর কোন মৌল যদি ডি ব্লকে থাকে তাহলে তার গ্রুপ নাম্বার হবে হচ্ছে এস ইলেকট্রন প্লাস এস ব্লকের ইলেকট্রন সংখ্যা প্লাস ডি ইলেকট্রন সংখ্যা, সেটা হচ্ছে তার গ্রুপ নাম্বার, এটা বলা হয়েছে। আচ্ছা, এইটাই হচ্ছে নিয়ম। এরপরে আর মানে নিয়ম দিয়ে আমরা যে কোনো পদার্থেরই, যে কোনো মৌলিক পদার্থের গ্রুপ এবং পর্যায় নাম্বার আমরা বের করতে পারবো। এখন এখানে যে কথাগুলো আমরা এই কথাগুলো যদি তোমরা বুঝে থাকো, তাহলে এখন এখানে আরেকটা কথা বলছে যে মৌলের ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। এই ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি কেন?
কারণ হচ্ছে যে পর্যায় সারণীকে আমরা এখন যেভাবে সাজাইছি সেটা হচ্ছে পরমাণুর পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পর্যায় সারণীকে সাজানো হয়েছে। আর পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা, আর ইলেকট্রন গুলো কিভাবে পরমাণুর মধ্যে বিন্যস্ত হয় সেটার দ্বারা হচ্ছে পরমাণুর রাসায়নিক ধর্ম নির্ণীত হয়। আর পর্যায় সারণীটা আসলে পরমাণুর রাসায়নিক ধর্মগুলোকেই আলাদা করে, রাসায়নিক ধর্মের ভিত্তিতে পরমাণুগুলো আলাদা হয় পর্যায় সারণীর মাধ্যমে। কাজে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌল কত পর্যায়ে কত গ্রুপে অবস্থান করে যেহেতু সেটা বের করা যায়, কাজেই বোঝা যায় যে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে আসলে পর্যায় সারণীর মূল ভিত্তি। এই কথাটা এখানে বলা হয়েছে। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা মৌলের পর্যায় সারণী মানে মৌলের গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বুঝতে পারি। আচ্ছা, যেমন এটা আমরা একটু দু একটা এক্সাম্পল করতে পারি। যেমন ধরো কপার এটা হলো 29, কপার হলো 29 পারমাণবিক সংখ্যা, কপারের পারমাণবিক সংখ্যা 29। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস যদি আমরা বের করি তাহলে এই sp sp d sp d f sp d f sp d sp 1 2 3 4 5 6 7। আমি আসলে এই ইলেকট্রন বিন্যাস বের করার ক্ষেত্রে এরকম ভাবে এই ছবিটা এঁকে ইলেকট্রন বিন্যাস বের করাটাকে প্রেফারেবল মনে করি। তোমরা যদি এটাকে মুখস্থ রাখতে পারো কোনটার পরে কোনটা আসবে, মুখস্থ রাখতে পারলে ভালো, কিন্তু এটা আমার মুখস্থ করার চেয়ে বরং এটাকে এইভাবে বের করাটা আমার কাছে সহজ মনে হয়। তাহলে কপারের 29টা ইলেকট্রন, তাহলে 29টা ইলেকট্রন এখানে 2 2 2 4 6 4 10 10 আর 2 12 12 আর 6 18 18 আর 2 20 20 আর 9 29। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস হবে 1s2, তারপরে হলো 2s2, তারপরে হচ্ছে 2p6। আমরা কপারের ইলেকট্রন বিন্যাস দেখতেছিলাম, কপার 29। তো কপারের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কপারের পর্যায় সারণীতে অবস্থান বের করব। তো কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, যদি আমরা এই নীতি অবলম্বন করে ইলেকট্রন বিন্যাস বের করি, এখানে দুইটা ইলেকট্রন 2 + 2 হচ্ছে 4, 4 + 6 হচ্ছে 10, 10 + 2 হচ্ছে 12, 12 6 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 29। হ্যাঁ, 18 আর 2 হচ্ছে 29, 29 আর সরি 18 আর 2 হচ্ছে 20, 20 আর 9 হচ্ছে 29, অর্থাৎ ডি ব্লকে মানে ডি অরবিটালে 9টা ইলেকট্রন। তাহলে আমরা কপারকে আমরা এভাবে লিখব 1s2, 2s2, 2p6, তারপরে 3s2, 3s2, তারপরে হচ্ছে 3s2। আমরা এখানে এগুলো সবগুলাতে ইলেকট্রন আছে, আমরা এই জন্য যেগুলাতে ইলেকট্রন আছে সেগুলাতে ডট দিলাম, আর এগুলাতে নাই, আর ডি তে লাস্টে হচ্ছে 9। তাহলে 3s2, 3p6, তারপরে আমরা লিখবো 3d9, 3d9 আর 4s1, 4s2। আচ্ছা, এখন কপার কত নাম্বার গ্রুপে আছে? কপার হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে কপারের এস অরবিটাল। এটা হচ্ছে একটা নিয়ম। আমরা একটা বলছি যে কোন পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তর যদি এস অরবিটাল থাকে, এই যে দেখো নিয়মটাতে আবার একটু যাই কি বলছে। প্রথম নিয়ম ছিল আমাদের, যদি শুধু কোন মৌলের ইলেকট্রন বিন্যাস প্রধান শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকে, ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা ও মৌলের গ্রুপ নম্বর, যেমন হাইড্রোজেন। এরপরে বলছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরে প্রধান শক্তি স্তর যদি এস ও পি অরবিটাল থাকে তাহলে এস আর পি যোগ করতে হবে। আচ্ছা, আর এখানে আরেকটা বলছে,
এস অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তর যদি ডি অরবিটাল থাকে। প্রধান শক্তি স্তর থাকবে এস অরবিটাল, আর যদি আগের প্রধান শক্তি স্তর ডি অরবিটাল থাকে, এইখানে আমরা এই জিনিসটার নিয়মটা দেখবো আর কি। দেখো, মানে প্রথম নিয়মের মধ্যে এটা পড়তে পারতো, কিন্তু এটা প্রথম নিয়মে পড়বে না, কারণ এটার আগের প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল আছে। তাহলে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা, মানে সরি, সর্বশেষ এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা, আর আগের পি অরবিটাল ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9টা, তাহলে এটা হচ্ছে 11টা, তাহলে এটা হচ্ছে 11। তাহলে আমরা কপারকে পাবো, মানে এটা কপারের পর্যায় হচ্ছে পর্যায় সমান 4, আর গ্রুপ সমান হচ্ছে 11। এখন দেখি আমরা কপারকে কোথায় পাই। এই যে দেখো, খুঁজে দেখো, গ্রুপ 11, এই যে গ্রুপ 11, আমাদের এই গ্রুপ 11 বরাবর নিচের দিকে যাই, এই যে কপার, এই যে 4 নাম্বার পর্যায় 11 নাম্বার গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে কপারকে আমরা দেখলাম। ঠিক একইভাবে আমরা আরো করতে পারি। তুমি বলো ওমর, কপার ছাড়া আমরা আর কোন মৌল দেখতে চাই? যেমন মনে করো কপার ছাড়া আর কোন মৌল দেখতে চাই? যেমন আমরা যদি বলি ক্লোরিন, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। এখন ক্লোরিন কোন গ্রুপের মৌল, কোন পর্যায়ের মৌল? তাহলে এখানে 2 2 2 4, 4 আর 2, 2 আর 2 হচ্ছে 4, 4 আর 6 হচ্ছে 10, 10 আর 2, 10 আর 2 হচ্ছে 12, 12 আর এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 5। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হবে, ক্লোরিন হবে হচ্ছে 1s2, 2s2, 2 2p6, 2p6, 3s2, 3p5। তাহলে দেখো, সর্ববহিস্থ শক্তি স্তরের এস আর পি অরবিটাল পূর্ণ। আমরা এখানে দেখতেছি ক্লোরিনের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরে এস আর পি অরবিটাল পূর্ণ। তাহলে এস আর পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যদি আমরা যোগ করি 2 + 5 হয়, তার সাথে যদি আমি 10 যোগ করি, এস আর পি অরবিটাল পূর্ণর ক্ষেত্রে আমাদের আরো 10 যোগ করতে হবে, তাহলে এটা হচ্ছে 17। তাহলে আমরা জানি যে ক্লোরিন গ্রুপ 17 এর একটা মৌল। এখন যে কোনো একটা পারমাণবিক সংখ্যা, তার মানে হলো যে এই যে আমরা এইটা থেকেই বুঝতে পারলাম যে যেহেতু ইলেকট্রন বিন্যাস জানলে আমরা অটোমেটিক্যালি পারমাণবিক মানে পরমাণুটা পর্যায় সারণীর কোন গ্রুপে আসতেছে এটা আমরা বুঝতে পারি। কাজে এটা থেকেই প্রমাণিত হলো। তোমাদেরকে যদি প্রশ্ন করে, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি আলোচনা করো, তাহলে কিন্তু এইরকম 2-3টে এক্সাম্পল দিয়ে যদি তুমি দেখাও যে আমরা জানি পর্যায় সারণীতে মৌলগুলো বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন পর্যায়ে সাজানো থাকে। যদি কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস জানা যায়, তাহলে ইলেকট্রন বিন্যাসের নিয়ম থেকে আমরা সেই পরমাণুটা কোন পর্যায়ে আছে, কোন গ্রুপে আছে, সেটা আমরা বের করতে পারি। এখন এটা যদি বের করে আমরা দেখাতে পারি, তাতে করেই বোঝা গেল যে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। আর এই যে এখানে যে নিয়মগুলা, যে আমরা যে 10 যোগ করতেছি, তুমি জানো যে 10 হচ্ছে ডি ব্লকের ইলেকট্রন সংখ্যা। এই 10টা আসলে কিন্তু এমনি এমনি আসতেছে না, এটা হচ্ছে ডি ইলেকট্রন নাম্বার থেকে 10টা আসতেছে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা আরো 2-একটা এক্সাম্পল দেখতে পারি। যেমন জানা পরমাণু, যেমন সিলভার, এজি, সিলভারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 47। সিলভারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 47। তাহলে 47 কোথায় হয় আমরা এখানে দেখি। এখানে হলো এই পর্যন্ত কপার এখানে 29, এখানে 30, এখানে পর্যন্ত 10 হলে 30 হয়, 30 পরে 36, 36 এর পরে এখানে 2 হলে 30, 36 এর পরে এখানে 2 হলে 38, 38 আর এইখানে যদি 9 হয়, তাহলে 38 এর পরে এখানে
9 হলে 47। তার মানে সিলভারের ইলেকট্রন বিন্যাস অনেকটা কপারের মতোই। তাহলে আমরা বুঝতে পারতেছি সিলভার আর কপার একই গ্রুপে থাকবে। তোমরা ইচ্ছা করলে দেখতে পারো যে পর্যায় সারণীতে সিলভার আর কপার একই গ্রুপে থাকবে। 1s2 2s2 সিলভারের ইলেকট্রন বিন্যাস আমরা এভাবে লিখবো যে এগুলা সব। আমরা ইলেকট্রন বিন্যাস লেখার ক্ষেত্রে তোমাদের একটা জিনিস জানা থাকতে হবে, আমরা এই বরাবর লিখবো। মানে যদিও আমরা ইলেকট্রন গুলোকে এইভাবে পরমাণুকে ইলেকট্রন পূর্ণ করার ক্ষেত্রে আমরা এই নিয়ম মানবো, কিন্তু যখন ইলেকট্রন বিন্যাসগুলো লিখবো তখন অরবিট ওয়াইজ লিখবো। প্রথম অরবিট, দ্বিতীয় অরবিট শেষ করে আমরা তৃতীয় অরবিট, চতুর্থ অরবিটে যাব। আচ্ছা, তাহলে 1s2 2s2, তারপরে হচ্ছে 2p6, এটা হচ্ছে সিলভার 2p6, তারপরে হচ্ছে 3s2, তারপরে হচ্ছে 3p6, তারপরে হচ্ছে 3d10, তারপরে আমরা আবার লিখবো 4s2 4p6, 4p6, তারপরে হচ্ছে 4d9, 4d তে হচ্ছে 9, আর 5s2। তাহলে এই যে আমাদের সংখ্যাটা হয়ে গেল, যে আমরা যদি এটাকে করি s ইলেকট্রন এবং d ইলেকট্রন, তখন আমাদের কাজ হচ্ছে যে 5s s অরবিটাল এবং তার পূর্ববর্তী অরবিটাল হচ্ছে d অরবিটাল, s অরবিটাল আর পূর্ববর্তী শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে d অরবিটাল। তাহলে পূর্ববর্তী শক্তি স্তরের ইলেকট্রন যদি d অরবিটাল হয়, তাহলে আমাদের কাজ ছিল হলো যে ওই d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে, d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। তার মানে 2 + 9 = হচ্ছে 11, এবং আমরা জানি সিলভার গ্রুপ 11 এর মৌল। তাহলে এই হচ্ছে মোটামুটি ইলেকট্রন বিন্যাস থেকে পরমাণুর কোনো পরমাণু কোন গ্রুপে বা কোন পর্যায়ে আছে সেটা বের করার নিয়ম। এই নিয়মটা যদি ভালো করে জানা থাকে তাহলে এটা তোমাদের কঠিন লাগার কথা না আর কি। আচ্ছা, তারপরে দেখি ওরা কিছু নিয়মের ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করছে, এই ব্যতিক্রমগুলো সম্পর্কে। এখানেও দু একটা উদাহরণ দিছে, যেমন আয়রনকে বলছে আয়রন কত নাম্বার গ্রুপ, এই যে 4s2 3d6, তার মানে আয়রন হবে গ্রুপ 8 এ, 4s2 3d6, কারণ আয়রন থাকবে গ্রুপ 8 এর মৌল। তো এখানে এভাবে ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে, এবং গ্রুপ বা শ্রেণী নাম্বার, পর্যায় নাম্বার, গ্রুপ নাম্বার, এখানে দেখো একটা টেবিল, অনেকগুলো চার্ট এখানে করে দেওয়া আছে, এগুলো তোমরা দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এখন উপরের ছকে পারমাণবিক সংখ্যা 3 4 6 11 13 16 20 21 26 বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস লিখো। ও, এগুলা কিছু ব্ল্যাঙ্ক আছে, এগুলার ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে লিখতে হবে, এগুলা তোমাদের কাজ, এগুলা তোমরা কমপ্লিট করবা, বুঝছো? এটা কিন্তু কাজ হিসাবে তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা কমপ্লিট করতে পারবা, আশা করি তোমাদের সমস্যা হবে না। আচ্ছা, এখন বলছে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। ইনফ্যাক্ট আমরা এই জিনিসটা আলোচনা করলাম। তারপরে দেখি এখানে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা একটি, সে সকল মৌল সাধারণত ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। এগুলা তোমরা অলরেডি জানো। এরপরে হচ্ছে যে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান হচ্ছে, হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের সাথে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরে প্রধান শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। আবার হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতুর ধর্মের সাথে মিলে যায়। অন্যদিকে হাইড্রোজেন হ্যালোজেন মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাই হাইড্রোজেন অনেক ধর্ম হ্যালোজেন ধর্মের সাথেও মিলে যায়, হাইড্রোজেনের ধর্ম হ্যালোজেন মৌলের ধর্মের সাথে মিলে যায়। হ্যাঁ, তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতুর ধর্মের সাথে মিলে যায় বলে একে ক্ষার ধাতুর সাথে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। মানে সোজা কথা যে হাইড্রোজেন মূলত ইলেকট্রো পজিটিভ, হাইড্রোজেন ইলেকট্রো নেগেটিভ হয় খুব রেয়ার কিছু কিছু ক্ষেত্রে, হাইড্রোজেন বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রো পজিটিভ হয়। তাই পর্যায় সারণীকে হাইড্রোজেনকে ধাতুগুলোর সাথে স্থান দেওয়া হয়েছে। এরপরে হিলিয়ামের অবস্থান বলছে, হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে 1s2, এই যে হিলিয়াম হচ্ছে 1s2, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে একে গ্রুপ 2 তে স্থান দেওয়া উচিত ছিল।
হ্যাঁ, কিন্তু হিলিয়াম যেহেতু একটা নিষ্ক্রিয় মৌল, তাই হিলিয়ামকে গ্রুপ 2 তে স্থান না দিয়ে হিলিয়ামকে নিষ্ক্রিয় ধাতুর সাথে স্থান দেওয়া হয়েছে। এরপরে এখানে হচ্ছে সি হচ্ছে ল্যান্থানাইট সারি ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান। এই জিনিসটা নিয়ে আমি তোমাদেরকে একটু আলোচনা করি। দেখো, আমি এই ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সারির ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য আমি একটু পর্যায় সারণীটাকে প্রথমে একটু ড্র করি। আমরা যদি পর্যায় সারণীটাকে আঁকি, তাহলে আমাদের পর্যায় সারণী হলো এরকম একটা। আচ্ছা, এটাকে আমরা প্রথম 7টা গ্রুপে ভাগ করি। আচ্ছা, 1 2 3 4 5 6 7। এখানেও হচ্ছে আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের এটা হলো, এটাকে আমরা বলতেছি এস ব্লক। এস ব্লক, এস ব্লক। এটাকে বলতেছি ডি ব্লক। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। দশ। এটা হলো ডি ব্লক। আচ্ছা, এরপর হচ্ছে ওহো, আমি একটা ভুল করে ফেলেছি। হচ্ছে ডি ব্লক এখান থেকে এগুলো বাদ। এই অংশটা বাদ, এই অংশটা নাই, এটুকু বাদ। এটা আবার মুছতে গেলে এখন ঝামেলা হবে। এটুকু বাদ, এইটুকু হচ্ছে না, এটা ইয়ে করে।
আচ্ছা, এটা এত করে আঁকার দরকার নাই, বরং এখানে দেখাই। এখানে হলো আমাদের এভাবে হলো ডি ব্লক। এরপরে হচ্ছে আমাদের আরেকটা আছে, এটা হলো কি ব্লক। কি ব্লক তারপর লাস্ট যেটা, সেটা হচ্ছে ইনার ক্যাসেল ব্লক। আচ্ছা, এখন কমপ্লিট করে ফেলো। আলাদা আলাদা করে রাখো। এ হলো আমাদের পর্যায় সারণী। এখন পর্যায় সারণীতে বলছে লাস্টে আরো দুইটা গ্রুপের কথা বলছে। সেই দুইটা গ্রুপ হলো, এখানে দেখানো হয় ল্যান্থানাম। ল্যান্থানামের অবস্থান হচ্ছে এখানে, ল্যান্থানামের অবস্থান হচ্ছে এখানে এল এ, এটা হচ্ছে 57, আর এখানে হচ্ছে অ্যাক্টিনাম এসি, এটা হচ্ছে 89। হ্যাঁ, এটা হচ্ছে ল্যান্থানাম, অ্যাক্টিনাম। এরপর থেকে যে মৌলগুলো আছে সে মৌলগুলোকে আরেকটা গ্রুপে দেখানো হয়। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এরকম 14টা মৌল। তিন 2 3 4 5 6 7 8 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। তার মানে ল্যান্থানাম যদি 57 হয়, এখানে 57 এর পরে 58, 59,
60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71 পর্যন্ত। ঠিক একইভাবে একটি নাম হলো 89, 89 এর পরে এখানে 89 এর পরে 90 থেকে নিয়ে এটা 103 পর্যন্ত, 103 পর্যন্ত। এদেরকে আলাদা গ্রুপে রাখা হয়। এখন এদেরকে আলাদা গ্রুপে কেন রাখা হয়, এই জিনিসটা আমরা আমাদের বইয়ের বর্ণনা তো আছেই, এই জিনিসটাকে আমরা এই ওই ইলেকট্রন বিন্যাসের আকারে একটু বোঝার চেষ্টা করি। ওই যে ওই ছবিটাকে আমরা আবার এখানে একটু আঁকি। আচ্ছা, এখন একটা কথা কি, আমরা কিন্তু এই পর্যায় সারণীটাকে ইয়ে করতে পারতাম, মানে এরকম একটা চেহারাও আছে। আমরা যেটা করতে পারতাম সেটা হলো এই ব্লকটাকে পুরা এইভাবে সরাই না, সবগুলা হয় না। এটাকে এইভাবে সরায়ে আমরা এটাকে এখানে জায়গা দিতে পারতাম, কিন্তু এভাবে জায়গা দিলে পরে পর্যায় সারণীর চেহারাটা বেশি বেখাপ্পা হয়ে যায়। এই জন্য এদেরকে আলাদা করে এখানে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়। এরকম ছবিও তোমরা পাবা, এরকম ছবিও হয়। এটাকে একদম এরকম ভাবে লম্বা করে, যেরকম এখানে যেরকম 10টা হয়েছে কেন ডি ব্লকের জন্য, সেরকম এফ ব্লককে মাঝখানে 14টা করে একটা লম্বা সারিতে দেখানো যেতে পারতো, নিচের সারিতে এনে এরকম একটা স্ট্রাকচার হতে পারতো। কিন্তু এই স্ট্রাকচারটাতে পর্যায় সারণীটা দেখতে একটু বেখাপ্পা হয়ে যায়। আর আরেকটা সমস্যা হলো যে এরা হলো যেমন এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এগুলা প্রত্যেকটা হলো আলাদা আলাদা গ্রুপ, কিন্তু এরা আলাদা আলাদা গ্রুপ না, এদের সবাইকে আমরা একটা গ্রুপের মধ্যে ফেলি। এটাও আমরা এখন একটু দেখবো যে কেন এরা একই গ্রুপের মধ্যে পড়বে এই এই মৌলগুলো। আচ্ছা, এস, এসপি, এসপি ডি, এসপি ডি এফ, এসপি ডি এফ, এসপি ডি এসপি। আচ্ছা, এখানে আবার 1 2 3 4 5 6 7। এখন আমরা দেখি 57 এর পরে ঘটনাটা কি ঘটে, কেন আমরা এটাকে এখানে এবং এদের সবগুলোকে একই গ্রুপের মৌল কেন বলতেছি, এটা আমরা একটু দেখি। কারণ আমরা জানি একই গ্রুপের মৌলগুলো রাসায়নিক ধর্ম একই রকম হবে। এখন এই রাসায়নিক ধর্ম একই রকম কেন হবে সেটা আমাদের একটু বুঝতে হবে। এটা হলো এস, আচ্ছা এখানে হচ্ছে 2 2 2 4 4 6 হচ্ছে 10 10 আর 2 হচ্ছে 12 18 20 30 36 38 48 48 আর 5 48 আর 6 হচ্ছে 54 54 আর 2 হচ্ছে 56। এই হলো 56, তার মানে এখানে দুইটা ইলেকট্রনের পর এটা হলো 56, এই হলো আমাদের 56। এখানে হচ্ছে 56, 56 হচ্ছে আমাদের বেরিয়াম, ঠিক আছে, 56 হচ্ছে বেরিয়াম। এটা একটা মেটাল, এখানে একটু ছোট করে লিখতে হবে। তোমরা কি আসো? কোনো কথাবার্তা শুনতেছি না। বেরিয়াম হচ্ছে 56। আচ্ছা, এখানে হচ্ছে বেরিয়াম 56, তারপরে হচ্ছে ল্যান্থানাম। হ্যাঁ, এখন এই ল্যান্থানাম শুরু হয় হচ্ছে মানে এখানে দুইটা ইলেকট্রন পড়ার পরে বেরিয়াম তৈরি হলো। যখনই ল্যান্থানাম হয় তখন এফ অরবিটালে একটা ইলেকট্রন আসছে। ল্যান্থানামের পরে এখানে যখন আসে এখান পর্যন্ত 71 পর্যন্ত
এফ অরবিটাল পূর্ণ হইতে থাকে। তাহলে আমরা এই পরমাণুটাকে দেখতে পাচ্ছি এরকম যে সর্ববহিস্থ শক্তি স্তরের এস অরবিটালে 2টা ইলেকট্রন, আর পরবর্তীতে ইলেকট্রন গুলা পড়তেছে তার আগের শক্তি স্তরের আগের শক্তি স্তরে, অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে 6, কিন্তু পরবর্তীতে যে ইলেকট্রন গুলো এই প্রত্যেকটা পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের আগের যে শক্তি স্তর অপূর্ণ আছে সেটা হচ্ছে এফ ইলেকট্রন, অর্থাৎ এই জন্য এটাকে এফ ব্লক মৌল বলে। এই জন্য এটাকে আমরা বলি এফ ব্লক, কারণ এফ অরবিটাল অপূর্ণ বা আংশিক পূর্ণ, এটাকে আমরা এফ ব্লক মৌল বলি। তাহলে এস অরবিটালের পরে এফ অরবিটালে ইলেকট্রন পড়বে 14টা, কাজেই এফ অরবিটালে 14টা ইলেকট্রন পর্যন্ত এটা 71 কমপ্লিট করবে। মানে ল্যান্থানামের পরে এখান থেকে 14টা ইলেকট্রন, অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে পুরো এই সারিটা বসবে এখান থেকে, ঠিক আছে। সো এরা যেহেতু সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে পরমাণুর রাসায়নিক ধর্মকে নির্ধারণ করে, কিন্তু যেহেতু এখানে কখনোই সর্ববহিস্থ শক্তি স্তরে, যদিও ইলেকট্রন পরবর্তী পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, কিন্তু সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন যে 2টা, এই 2টার সংখ্যাটা ফিক্স থাকতেছে, যার কারণে এই পরমাণুগুলোর রাসায়নিক ধর্ম একই রকম থাকে, এদের রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তো ঠিক একই রকম ভাবে এখানে 14টা ইলেকট্রন কমপ্লিট হওয়ার পরে এফ এ 14টা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পর এই সংখ্যাটা কত দাঁড়াইলো, এফ এ 14টা, এখানে হচ্ছে 56 আর 14 কত, 56 প্লাস 14 ইকুয়ালস টু হলো আমাদের 70, ঠিক আছে। 70, 56 আর 14 হচ্ছে 70, 71, 56 এর পরে 57 থেকে 71 পর্যন্ত ধরা হয় হচ্ছে এফ ব্লক মৌল। আমাদের 57 থেকে 71, আচ্ছা 71, 72 থেকে আবার এখানে লেখা হয় এইচএফ 72। আচ্ছা এই 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 72 মানে এটা হচ্ছে 70, 71, 72, 72 কিন্তু এখানে 71, 72 কোথায় কি বললাম, এই এসপিডি ডিপিএস, তারপর হচ্ছে এফ না 70, এইখানের পরে এই ডি অরবিটালে ইলেকট্রন আসবে, ডি অরবিটালে পি অরবিটালে পূর্ণ করে এস অরবিটালে, তার মানে কি 14 হলো 70, তার সাথে আরো 10 তাহলে হলো 80, 80 এর সাথে আরো 6 হলো 86, 86 এর সাথে আরো 2 হচ্ছে 88, এই হলো 88। তাহলে 88 আসে হচ্ছে আমাদের এখানে, 88 আসে হচ্ছে আমাদের এখানে। এই 89 থেকে 88 এখানে 2টা ইলেকট্রন হওয়ার পর 88 হয়, এরপরে আবার এই এফ অরবিটালে ইলেকট্রন পড়তে থাকে। তাহলে এখানেও যেটা দেখা যাচ্ছে যে 7th অরবিট অর্থাৎ সর্ববহিস্থ 7 নম্বর শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, আর এই গ্রুপে যতগুলো মৌল থাকবে প্রত্যেকটারই এফ অরবিটাল অপূর্ণ থাকবে, কিন্তু সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2টাই থাকবে, ঠিক আছে। এই সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না বলেই এই পরমাণুগুলো একই গ্রুপের পরমাণুতে পরিণত হচ্ছে, এবং এই ইলেকট্রনগুলো, এবং এখানে তুমি এটা বলতে পারো যে ডি ব্লক মৌলগুলোতে গ্রুপ নাম্বার চেঞ্জ হচ্ছে, কিন্তু এফ ব্লক মৌলগুলোতে গ্রুপ নাম্বার চেঞ্জ হচ্ছে না কেন, এটা একটা প্রশ্ন হতে পারে। ডি ব্লক মৌলগুলোতে গ্রুপ নাম্বার চেঞ্জ হচ্ছে, কিন্তু এফ ব্লক মৌলগুলোতে গ্রুপ নাম্বার চেঞ্জ হচ্ছে না কেন? এটার কারণ হচ্ছে ডি ব্লক মৌলগুলোতে গ্রুপ নাম্বার চেঞ্জ হচ্ছে হলো প্রতি ক্ষেত্রে, দেখো এস এর আগের যে ডিটা, সেই ডিটা হচ্ছে জাস্ট তার পূর্ববর্তী শক্তি স্তর, এই এস এর আগের যে ডিটা সেটা হচ্ছে জাস্ট তার পূর্ববর্তী শক্তি স্তর, ঠিক আছে। এস এর আগের যে ডি, যে ডি অরবিটালকে পূর্ণ করা, এটা হচ্ছে ঠিক তার পূর্ববর্তী শক্তি স্তর, যে এস এর আগের ডি। কিন্তু এস এর আগের যে এফটা সেটা হচ্ছে পূর্ববর্তী শক্তি স্তরের পূর্ববর্তী শক্তি স্তর, মানে এটা আরো পেছনে। তার মানে এইখানে ইলেকট্রন সংখ্যার যে তারতম্য, সেই তারতম্যের উপর পরমাণুর রাসায়নিক ধর্মের যতটুকু প্রভাব, তার চেয়ে বেশি প্রভাব হচ্ছে, মানে এই শক্তি স্তরটা হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর, এবং তার পূর্ববর্তী যেখানে ইলেকট্রনগুলো পড়তেছে সেই ইলেকট্রন সংখ্যার তারতম্য এটার উপর খুব একটা প্রভাব ফেলবে না। কিন্তু ডি অরবিটালের ক্ষেত্রে যেটা হয়, এস এর ঠিক আগে এখানে ডি অরবিটাল, কাজে ইলেকট্রন এই এস এবং ডি এর মধ্যে
আদান প্রদান হইতে পারে, আদান প্রদান হয়ে পরমাণুর মানে ইয়ে হইতে পারে, মানে কি বলবো, যে পরমাণুর রাসায়নিক ধর্মের পরিবর্তন হইতে পারে। এবং এখানে আমরা এগুলোকে আবার, তবে আমরা ভ্যালেন্সি যখন নির্ধারণ করি বেশিরভাগ ক্ষেত্রেই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা দিয়ে ভ্যালেন্সিটা নির্ধারণ করি, কারণ এস অরবিটালটা হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তর। তোমরা এটা জানো যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা দিয়ে পরমাণুর ভ্যালেন্সি নির্ধারিত হয়। ভ্যালেন্সির ক্ষেত্রে আমরা নির্ধারণ করি, কিন্তু এখানে এস আর ডি এর মধ্যে এরা খুব কাছাকাছি বলে আমরা এগুলাকে গ্রুপ নাম্বার চেঞ্জ করতেছি, কিন্তু এফ এবং এস হচ্ছে এক শক্তি স্তর পূর্বের বলে এফ এ ইলেকট্রন মানে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আমরা এদেরকে একই গ্রুপের মৌল হিসাবে বিবেচনা করতেছি, এরা ভিন্ন গ্রুপের মৌল না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। এখন আমরা দেখি বইতে আলোচনাটা কি করছে। আচ্ছা, ল্যান্থানাইট সারি ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান। ল্যান্থানাইট সারির মৌলগুলো 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে অবস্থিত। অ্যাক্টিনাইট সারির মৌলগুলো 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে অবস্থিত। এই অবস্থানগুলোতে ল্যান্থানাইট সারি ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলো বসালে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়, কাজেই পর্যায় সারণীকে সুন্দরভাবে দেখানোর জন্য ল্যান্থানাইট সারি অ্যাক্টিনাইট সারির মৌলগুলো পর্যায় সারণীর নিচে আলাদাভাবে দেখানো হয়েছে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলি, এই ল্যান্থানাইট সারি অ্যাক্টিনাইট সারির মৌলের ব্যাপারে আরো, যেমন এফ ব্লক মৌলগুলোর রাসায়নিক ধর্ম কিছুটা জটিল, এগুলা নিয়ে তোমাদের হায়ার লেভেলে অর্থাৎ এইচএসসি লেভেলে তোমাদেরকে এগুলো আরো বেশি করে ভালো করে পড়ানো হবে। আপাতত ল্যান্থানাইট সারি অ্যাক্টিনাইট সারি সম্পর্কে তোমাদের এইটুকুই জানতে হবে যে কত থেকে কত নাম্বার পর্যন্ত ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি আছে, এটা জানাটা তোমাদের জন্য জরুরি। এরপরে এটার আর বেশি বিস্তারিত তোমাদের এই লেভেলে যাওয়ার নাই, কাজেই আমি আর এটা নিয়ে আর বেশি আলোচনা করলাম না। এর পরের টপিক হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক মানে হচ্ছে যে ধর্মগুলো রিপিট করে, একটা নির্দিষ্ট সময় পর পর বা একটা নির্দিষ্ট অর্ডার পর পর ধর্মটা আবার রিপিট করে, এটা হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। এখন যে ধর্মগুলোকে পর্যায়ভিত্তিক ধর্ম বলা হয়েছে, মানে সেগুলা হলো এরকম যে যেগুলো পর্যায় সারণীর মধ্যে পুনরাবৃত্ত হয় ধর্মগুলো। প্রথম ধর্ম হচ্ছে ধাতব ধর্ম, পর্যায় সারণীর সাথে সাথে পরিবর্তিত হয়, ধাতব ধর্ম। যেমন বলছে, যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ তাপ বিদ্যুৎ পরিবাহে আমরা তাদেরকে ধাতু বলি। এবং বলছে যে পর্যায় সারণীতে যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করে তাকে সে ধাতব ধর্ম বেশি, আর পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। পর্যায় সারণীর ধাতব ধর্মের ব্যাপারটা হচ্ছে বাম দিকে ধাতুগুলো থাকে, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, এই জন্য এটাকে বলছে এটা একটা পর্যায় ধর্ম আর কি। আর অধাতব ধর্মটা হচ্ছে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম, ডান থেকে বামে গেলে অধাতব ধর্ম হ্রাস পায়। এগুলো মানে এই এই ধর্মগুলো সম্পর্কে তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে এই ধর্মগুলোর পরিবর্তন কিভাবে হয় পর্যায় সারণীতে, বাম থেকে ডানে বা ডান থেকে বামে কিভাবে পরিবর্তিত হয়। এগুলো হচ্ছে অধাতব ধর্ম, বাম থেকে ডান থেকে বামে গেলে অধাতব ধর্ম হ্রাস পায়। আচ্ছা, এখানে পর্যায় সারণীর মধ্যে কয়েকটা কালার আছে, এখানে দেখো, এগুলা হলো সব ধাতু, এগুলা এই যে এগুলা সব ধাতু, জিঙ্ক, এই যে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম, এটার নামটা জানি না। এইখানে এই যে মৌলগুলো এরকম ভাবে আড়াআড়ি করে যে মৌলগুলো দেখানো হয়েছে, এই মৌলগুলো তোমাদের বইতে মনে হয় এই ছবিটা আর একটু ভালো করে বোঝানো হয়েছে, কোনগুলো কালার দিয়ে, বিভিন্ন কালার দিয়ে পর্যায় সারণীতে দেখানো হয়েছে। দেখো, এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, এগুলো হচ্ছে অধাতু। আর বোরন, সিলিকন, এগুলোকে বলছে হচ্ছে অপধাতু। এগুলো হচ্ছে ল্যান্থানাম সারি, এগুলা হলো ধাতু, যে একই কালারের, এই যে একই কালারের, এগুলো হচ্ছে ধাতু। এগুলা হচ্ছে ক্ষার ধাতু, এটা হচ্ছে মৃত ক্ষার ধাতু। এগুলা দেখবা তোমাদের বইতে এগুলার বর্ণনা দেওয়া আছে, এগুলা তোমাদের জানতে হবে যে কোন কালার দিয়ে কি। তারপরে এগুলা হচ্ছে হ্যালোজেন, এটা একটা আলাদা কালার। আর এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস। আর এগুলাকে বলছে অপধাতু, মেটালয়েড, এগুলো হচ্ছে অপধাতু। মানে এইগুলার ব্যাপারটা হচ্ছে এর মধ্যে কিছু কিছু ধাতব বৈশিষ্ট্য আছে, কিছু কিছু অধাতব বৈশিষ্ট্য আছে।
মানে এই জন্য এগুলাকে অপধাতু বলা হয়। আচ্ছা, এগুলো পর্যায় ধর্ম, পর্যায় সারণীর এই ধর্মগুলো, এবং এই ধর্মগুলোর রূপান্তর কিভাবে হয় এটা একটু জানতে হবে আর কি। আচ্ছা, তারপরে এই জিনিসটা একটা অধাতব ধর্ম, ধাতব ধর্ম। এই যে যেমন বলছে যে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পাবে। বাম থেকে ডানে গেলে যদিও ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু পারমাণবিক সংখ্যা হ্রাস পাবে। এই যে কোনো একটা পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে। এই পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়ার কারণ হলো, বাম থেকে ডানে যাওয়া মানে হচ্ছে যে একই অরবিটে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, এবং একই অরবিটে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বাম থেকে ডানে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলোর আকর্ষণ বৃদ্ধি পায়। আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে কক্ষপথগুলো কাছাকাছি চলে আসে, এই জন্য এই ঘটনাটা ঘটে। এখানে বলছে এটা যে একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাওয়া যায় পরমাণুর সংখ্যা তত বাড়তে থাকে, পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে, প্রধান শক্তি স্তরের সংখ্যা বাড়ে না। পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা, ফলে নিউক্লিয়াসের সাথে প্রোটন ইলেকট্রনের মোট আকর্ষণের পরিমাণ বেড়ে যায় বলে শক্তি স্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে, ফলে পরমাণুর আকার ছোট হয়ে যায়। আবার একই গ্রুপে যত উপর থেকে নিচে আসে তত পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, কারণ উপর থেকে নিচে আসা মানে শক্তি স্তর বৃদ্ধি পাওয়া, আর শক্তি স্তর বৃদ্ধি পেলে বুঝতেই পারতেছি আমরা এখানে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। এর পরের টপিকটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এই জিনিসটা তোমরা একটু মুখস্থ করবা যে আয়নীকরণ শক্তির ডেফিনেশনটা কি। এটা হলো একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন, যে বলছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে, মানে এমনিতে আয়নীকরণ শক্তি বলতে আমরা যদি এটা কনসেপচুয়ালি বুঝি, আয়নীকরণ শক্তি হচ্ছে আয়নিত করতে কি পরিমাণ শক্তি লাগবে। এখন এইটা আমরা যেটা করি সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড পরিমাণের জন্য আমরা এটাকে হিসাব করি। এখন সেই নির্দিষ্ট স্ট্যান্ডার্ড পরিমাণটা হচ্ছে, এবং সেই পরিমাণ নির্ণয়ের কন্ডিশনটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকবে, অর্থাৎ যেখানে পরমাণুগুলো সব আলাদা আলাদা থাকবে। পরমাণু থেকে কোনো 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ পরমাণু থেকে ইলেকট্রন নির্গত করতে পরমাণুতে শক্তি দিতে হয়, এটা হচ্ছে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিকে বলা হয় আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তিও একটা পর্যায়ভিত্তিক ধর্ম, কারণ কোন একটা পরমাণুর আমরা জানি বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে পরমাণুর ইলেকট্রনগুলো, বামের কোনো একটা পরমাণুর ইলেকট্রন যেই ডিস্টেন্সে থাকবে, ডান দিকে কোনো একটা পরমাণুর ইলেকট্রন তার চেয়ে কম ডিস্টেন্সে থাকবে। আমরা যদি এরকম চিন্তা করি যে এখানে পারমাণবিক ব্যাসার্ধ যদি এতটুকু হয়, এখানে পারমাণবিক ব্যাসার্ধ আরেকটু কম হবে, এখানে আরেকটু কম হবে, তাহলে আমরা বলতেছি এখানের ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসের যতটুকু কাছে থাকবে এটা আরো কাছে থাকবে, কাজে এই ইলেকট্রনটাকে সরাতে যে এনার্জি লাগবে এই ইলেকট্রনটাকে সরাতে তার চেয়ে বেশি এনার্জি লাগবে। এই জন্য বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এই জন্য বলছে বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়, এটা বলছে। এরপরে হচ্ছে ইলেকট্রন আসক্তি। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে যে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে, ইলেকট্রন আসক্তি মানে কোন পরমাণু ইলেকট্রন কতটুকু নিতে চায়। এই ইলেকট্রন আসক্তিটা হচ্ছে আসলে আয়নীকরণ শক্তির বিপরীত জিনিস। কোন মৌলের গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। ইলেকট্রন আসক্তি একটি পর্যায় ধর্ম, এবং একই পর্যায়ে বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম, তাহলে যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি তার ইলেকট্রন আসক্তি বেশি। হ্যাঁ, পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ, কারণ ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যত কাছে থাকবে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন তত বাড়বে।
আমরা যদি এরকম নিউক্লিয়াস চিন্তা করি, এটা পরমাণু, তো এখানে ইলেকট্রনের প্রতি আসক্তি যা হবে, আরো দূরে ইলেকট্রনের প্রতি আসক্তি আরো কম হবে। তাহলে আমরা যদি এরকম চিন্তা করি, পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু ডান দিকে বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রন আসক্তির মান বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে, যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, আর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাবে। এটাও একটা পারমাণবিক ধর্ম। ইলেকট্রন আসক্তি বলতে আমরা সাধারণত ইলেকট্রন নেয়ার প্রবণতা বুঝি, যেটাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি। বাম থেকে ডানে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন আসক্তি একই জিনিস। ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, মান বাড়ে, এই যে বলছে ইলেকট্রন আসক্তি। একই পর্যায়ে বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম, কাজে পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। তাহলে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে যাবে, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বেড়ে যাবে। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, আজকে পর্যায় সারণীর এই আলোচনাটা এই পর্যন্ত থাকলো। তোমরা এটা ভালো করে আরো একটু বুঝো, আর এর মধ্যে যদি তোমাদের আরো কোনো সমস্যা থাকে, তোমরা সমস্যাগুলো একটু স্পেসিফিক্যালি বইতে দাগিয়ে রাখবা, আগামী ক্লাসে আমরা সেটা নিয়ে আবার আলোচনা করব।